নমস্কার, আমি স্বপন। নিউজ নয়াভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গতকাল সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির ফাইল চুরির মামলা, সেই ফাইল চুরির মামলার শুনানি ছিল। কিন্তু সেই শুনানির পর পশ্চিমবাংলার মানুষ যথেষ্টই হতাশ। পশ্চিমবাংলার মানুষ মনে করছে যে রাজীব কুমারের মতোই কি এই ফাইল চুরির মামলাটাও তাহলে ধামাচাপা পড়ে যাবে ভবিষ্যতের জন্য। কেন বলছি কথা, যে এই ফাইল চুরির ব্যাপারে আমরা গোটা পশ্চিমবাংলার মানুষ 8ই জানুয়ারি 2026 পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে যখন আইপ্যাকের শীর্ষকর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা হয়েছিল, সেই সময় মমতা ব্যানার্জি প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়, আইপ্যাকের কর্তাদের কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নেয়, সবুজ ফাইল ছিনিয়ে নেয়, আরো অনেক নথিপত্র তিনি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে, এটা ইডির অভিযোগ অনুযায়ী কেড়ে নিয়ে তিনি সোজা চলে যান এবং তিনি প্রেস সাংবাদিকদের সামনে বলেন যে অনৈতিকভাবে ইডি ঢুকে সেখানে তদন্ত করছে, তাদের যে সমস্ত কাগজপত্র রয়েছে সেই রাজনৈতিক কাগজপত্র, রাজনৈতিক দলের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র ইডি হাতাতে এসেছিল, তাই তিনি সেগুলো নিয়ে চলে যাচ্ছেন। এরপরে ইডি সোজা এই গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে মমতা ব্যানার্জি সরাসরি তাদের এই তদন্ত প্রক্রিয়া হস্তক্ষেপ করেছে এবং তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই অভিযোগ তুলে তারা ইডি গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছিল এবং আমরা জানি নির্বাচনের আগে এটা নিয়ে জলঘোলা হয়েছিল। প্রত্যেকেই এটা আমরা ধরে নিয়েছিলাম যে এই ফাইল চুরির মামলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিতে পারে, বড় পদক্ষেপ হতে পারে। সুপ্রিম কোর্টে এই মামলাতে মমতা ব্যানার্জির জেল পর্যন্ত হয়ে যেতে পারে, এরকমও ধারণা করা হচ্ছিল। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপিন চন্দ্র আঞ্জারিয়া তাদের ডিভিশন বেঞ্চে এই মামলার, এই হাই প্রোফাইল মামলার শুনানি ছিল। কিন্তু সেই শুনানিতে প্রথমত মমতা ব্যানার্জির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি নিজে হাজির হননি, তিনি ভার্চুয়ালি ছিলেন। ভার্চুয়ালি থাকার ফলে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই নিয়ে প্রশ্ন তোলেন যে কেন কল্যাণ ব্যানার্জি এখানে ভার্চুয়ালি রয়েছেন। তখন কল্যাণ ব্যানার্জি বলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী যে কোনো আইনজীবী তার সুবিধা মতো তিনি ইচ্ছে করলেই ভার্চুয়ালি থাকতে পারেন, সুতরাং এখানে কোনো অপরাধ নেই। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এটা বলেন যে কল্যাণ ব্যানার্জি ভার্চুয়ালি থাকা আর কল্যাণ ব্যানার্জি ফিজিক্যালি থাকা দুটোর মধ্যে তো অনেক তফাৎ আছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে হাসি রোল ওঠে এবং সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু শেষ পর্যন্ত আমরা যা দেখতে পেলাম যে এই গোটা ব্যাপারটা নিয়ে বিচারপতি মিশ্র সমস্ত নথি দেখলেন, ইডির যে সমস্ত নথি দিয়েছেন সেটাও তারা গ্রহণ করলেন এবং এক্ষেত্রে ইডি তারা এই সময় একটা মুখ বন্ধ খামে তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। পাশাপাশি মমতা ব্যানার্জির পক্ষ থেকে তাদের আইনজীবীরাও তারা কিছু নথিপত্র জমা দিয়েছে। এই সমস্ত নথিপত্র, দুই পক্ষের নথিপত্র দেখার পর সুপ্রিম কোর্ট আগামী 18ই আগস্ট অর্থাৎ 3 মাস এই শুনানি পর্ব পিছিয়ে দেয়। অর্থাৎ বিচারপতি বলেন যে আগামী 3 মাস পরে অর্থাৎ 18ই আগস্ট এর পরবর্তী শুনানি হবে। এই যে 3 মাস এই পিছিয়ে গেল, এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এই শুনানি পর্ব পিছিয়ে যাওয়াটাতেই একটা সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবাংলার মানুষ। কারণ পশ্চিমবাংলার মানুষের এর আগেও বহু অভিজ্ঞতা আছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এরকম বহু তদন্ত পশ্চিমবাংলার ক্ষেত্রে হয়েছে, যে তদন্তের পরে সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে যাওয়ার পর সেই তদন্তে কোর্টে বছরের পর বছর, যেমন ডিএ মামলার বছরের পর বছর, তারিখের পর তারিখ ডিএ মামলাতে পেয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। মমতা ব্যানার্জির জমানায় সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারেনি। এই ডিএ মামলা নিয়ে এখনো এই সময় এই রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এখনো কিছুটা উষ্মা তারা প্রকাশ করছেন, কারণ এই রাজ্য সরকার 7ম পে কমিশন ঘোষণা করলেও ডিএ সংক্রান্ত বিষয়ে সরকার কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি। যদিও আগামী 30 তারিখ সরকার সব পক্ষকে নিয়ে একটা মিটিং করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত তারা নেবেন। এর আগেও বহু মামলা আমরা যেমন রাজীব কুমারের মামলার ক্ষেত্রে দেখেছি, 1 বছর পর সেই মামলা সুপ্রিম কোর্টে রিওপেন হওয়ার পরেও সেই মামলা আবার ধামাচাপা পড়ে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ সুপ্রিম কোর্টে এইরকম একটা হাই প্রোফাইল মামলা, যে মামলা নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে রয়েছেন, যে একজন মুখ্যমন্ত্রী পদে বসে থাকা একজন মহিলা মমতা ব্যানার্জি, যিনি বহু পশ্চিমবাংলায় বহু অপরাধের সঙ্গে যার যোগ রয়েছে তার এবং তার পরিবারের এবং অভিষেক ব্যানার্জির, সেই রকম একটা হাই প্রোফাইল মামলাতে এই ধরনের যে পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিচ্ছেন, তাতে পশ্চিমবাংলার মানুষ যথেষ্টই হতাশ। তারা এটা আশা করেছিলেন যে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট আরো দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন,
অন্তত এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অনেক বেশি কার্যকরী একটা পদক্ষেপ নেবেন। যদিও আমরা জানি না যে কি স্ট্যাটাস রিপোর্ট ইডি দিয়েছেন, তারা মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্টটা জমা করেছেন। ফলে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে আর মমতা ব্যানার্জি তাদের আইনজীবীরা যে কাগজপত্র জমা দিয়েছেন সেটা দেখার পরে বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই স্ট্যাটাস রিপোর্টে এমন কিছু বিষয় সময় চাওয়ার ক্ষেত্রে কিছু দেওয়া হয়েছে কিনা আমরা সেটা জানি না। ফলে সেক্ষেত্রে এই তদন্ত যে গতি আগামী 3 মাস পরে অর্থাৎ 18ই আগস্ট পরবর্তী শুনানি, সেই শুনানির পরে এই মামলার শেষ পর্যন্ত কি পরিণতি হবে এটা আমরা সহজেই অনুমান করতে পারছি। 18ই আগস্টের পরে মানুষের কাছে এই ফাইল চুরির মামলার আর গুরুত্ব থাকবে কিনা এটাও একটা বড় প্রশ্ন। মানুষের কাছ থেকে এই ফাইল চুরির মামলাটা ধীরে ধীরে হারিয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এটাই আমার অন্তত তাই মনে হচ্ছে। এখন আমাদের দেখার যে আগামী দিনে এই বিষয়গুলো সংক্রান্তে যে যত মামলা রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রয়েছে আর তৃণমূল কংগ্রেসের যে অপরাধগুলো রয়েছে, সেই অপরাধ এবং দুর্নীতির মামলাগুলো ধীরে ধীরে এইভাবে ডাইলুট হয়ে যায় কিনা আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দেবেন। পাশাপাশি আমি আমার দর্শকদের বলবো আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করবেন noyaBharat24x7.com। এইটি আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। আমাদের ওয়েবসাইটে অসংখ্য নিউজ প্রত্যেক দিন আসছে, সেই নিউজগুলো আপনারা ফলো করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।